আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা চূড়ান্ত হিসাব নিয়ে অর্থাৎ আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করতেছিলাম। তো আজকে হচ্ছে এর আগে আমরা বিশদ আয় বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী এবং হচ্ছে চূড়ান্ত হিসাব অর্থাৎ আর্থিক বিবরণী আলোচনা করছি। তো চূড়ান্ত হিসাবের একটা গুরুত্বপূর্ণ টপিক হলো সমন্বয় সমূহ। এই সমন্বয় সমূহ যদি আমরা করতে পারি, কারণ হচ্ছে আমরা জানি আয় ব্যয় হিসাবে সমস্ত প্রকার আয় এবং সমস্ত প্রকার ব্যয় আসে, মালিকানা সত্ত্ব বিবরণীতে মূলধন আসে এবং হচ্ছে আর্থিক বিবরণীতে সম্পদ এবং দায়সমূহ এবং মালিকানা সত্ত্ব আসে, অর্থাৎ মূলধন আসে। তো এর সাথে যে সমন্বয়গুলো আমাদের খুব ইম্পর্ট্যান্ট চূড়ান্ত হিসাবের ক্ষেত্রে, সেগুলো যদি আমরা সঠিকভাবে সমন্বয় করতে পারি তাহলে হচ্ছে আমাদের অঙ্কটা শুদ্ধ হবে। তো যে সমস্ত সমন্বয়গুলো সাধারণত পরীক্ষায় আসে এবং খুব ইম্পর্ট্যান্ট, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো আপনারা সময় দিয়ে পাশে থাকবেন। তো যেহেতু সমন্বয়গুলো বোঝানোর ক্ষেত্রে আমাদের একটু সময় লাগবে, এজন্য ধৈর্য ধরতে হবে। তো আমরা প্রথমে সমন্বয় পারার জন্য আমাদেরকে সমন্বয় জাবেদাগুলো সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। যদি আমরা সমন্বয় জাবেদা বুঝে যাই তাহলে সমন্বয়গুলো ইয়া করা অনেক সহজ। প্রথমেই মনে রাখতে হবে প্রত্যেকটা সমন্বয় আমাদের দুইবার কাজ হবে। প্রত্যেকটা সমন্বয় কয়বার কাজ হবে? দুইবার। যদি ডেবিট থেকে বাদ যায়, একটা ডেবিট থেকে বাদ যায়, তাহলে আমরা মনে রাখতে হবে যে কোনোভাবে ক্রেডিট থেকে, অর্থাৎ তিনটা বিবরণী, অর্থাৎ আয় বিবরণী, তারপরে হলো মালিকানা সত্ত্ব। সাধারণত মালিকানা সত্ত্বে তেমন সমন্বয় কাজ হয় না, এবং হচ্ছে চূড়ান্ত হিসাব। এই চূড়ান্ত হিসাব আর্থিক বিবরণী, এই দুইটার যদি এখানে ডেবিট থেকে বাদ যায় তাহলে আরেক, অর্থাৎ প্রত্যেকটা সমন্বয় আমাদের দুইবার কাজ হবে, এটা মনে রাখতে হবে। প্রত্যেকটা সমন্বয় কয়বার কাজ হবে? দুইবার। অর্থাৎ যদি হচ্ছে ডেবিট পাশে যোগ হয় তাহলে ক্রেডিট পাশেও যোগ হবে, আর যদি ডেবিট থেকে বাদ যায় তাহলে ক্রেডিট থেকেও বাদ যাবে। আর যদি ডেবিটেই দুইটাই একসাথে এক পাশেই হয়, অর্থাৎ ডেবিটে যদি যোগ হয় আর একটা যদি ডেবিটে আমরা বসাইতে চাই, তাহলে হচ্ছে একটা যোগ হবে একটা বিয়োগ হবে, অর্থাৎ দুই পাশের টাকা ব্যালেন্স যেন ঠিক থাকে। আচ্ছা, আমরা গেলেই বুঝতে পারবো। প্রথমে হচ্ছে মজুদ পণ্য সম্পর্কিত। এই মজুদ পণ্য যে সমন্বয়টা আছে, এটা প্রত্যেকটা অঙ্কে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্কে আসে। আমরা দেখি যে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে 2000 টাকা মূল্যের অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, দেখি আমরা যে প্রারম্ভিক মজুদ পণ্য, আমাদের বছরের শুরুতে যে মজুদ পণ্যটা আছে এটার মধ্যে 2000 টাকা মূল্যের অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত আছে। আমরা যদি এটা সমন্বয় জাবেদা করি, তাহলে যেহেতু এমনিই বুঝি যে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে যদি অন্তর্ভুক্ত থাকে অব্যবহৃত মণিহারিটা, তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য থেকে আমাদেরকে কী করতে হবে? বাদ দিতে হবে। তাহলে আয় ব্যয় বিবরণী থেকে প্রারম্ভিক মজুদ পণ্য যে আছে বিক্রিত পণ্যের ব্যয়, সেখান থেকে কি আমরা বাদ দিব। আর অব্যবহৃত মণিহারি এটা আমাদের সম্পদ, এজন্য চলতি সম্পদ হিসেবে এটা আমাদের সম্পদ পাশে যোগ করব। আর যদি জাবেদার মাধ্যমে বুঝি, তাহলে দেখেন যে যার মধ্যে অন্তর্ভুক্ত আছে, তো প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে যেহেতু অন্তর্ভুক্ত আছে, আমি সমন্বয় জাবেদায় বলছিলাম যে যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে সে যদি ডেবিট ব্যালেন্স হয় তাহলে এখানে ক্রেডিট করতে হবে। আর অব্যবহৃত মণিহারি এটা হলো ডেবিট করতে হবে। তাহলে এটা যদি ক্রেডিট হয় আর অপর এন্ট্রিটা হবে ডেবিট। তাহলে যদি আমরা বুঝতে পারলাম এখানে যে যেহেতু প্রারম্ভিক মজুদ পণ্যর মধ্যে অন্তর্ভুক্ত আছে, তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য থেকে আমরা বাদ দিব, অর্থাৎ আয় ব্যয় বিবরণীতে প্রারম্ভিক মজুদ পণ্য থেকে আমরা বাদ দিব এটা। আর অব্যবহৃত মণিহারি এটা আমাদের সম্পদ, চলতি সম্পদে যোগ করব। এবার হলো সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে। যদি এতটুকুই বলা থাকে যে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে, তাহলে সমাপনী মজুদ পণ্য আমাদের কোথায় আসে? সমাপনী মজুদ পণ্য বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ আয় ব্যয় বিবরণীতে বিক্রিত পণ্যের যে ব্যয় আছে এখান থেকে সমাপনী মজুদ পণ্য বাদ যায় এবং সম্পদ পাশে যোগ হয়, অর্থাৎ এটা চলতি সম্পদ। এখন কোনো অঙ্কে দেখবেন যে ক্রয় মূল্য আছে 60,000 টাকা এবং বাজার মূল্য আছে 50,000 টাকা। যে কোনো অঙ্কে যদি দুইটা মূল্য দেওয়া থাকে, আমরা সবসময় মনে রাখবো সবসময় ছোট মূল্যটা আসবে। আচ্ছা, আগুনে বিনষ্ট পণ্য 10,000 টাকা যা বিমা করা ছিল না। এই যে আগুনে বিনষ্ট পণ্য অনেক ইম্পর্টেন্ট একটা এন্ট্রি, যে আগুনে বিনষ্ট পণ্য হলো 10,000 টাকা যা বিমা করা ছিল না। তাহলে এই আগুনে বিনষ্ট পণ্য হলে আমাদের কি হয়? ক্ষতি হয়। তাহলে আগুনে বিনষ্ট পণ্যে ক্ষতি হলো ডেবিট, অর্থাৎ
এটা হলো আমাদের ক্ষতি। এটা কোথায় আসবে? এটা হলো আয় ব্যয় বিবরণীতে অপরিচালন ব্যয় আসবে, অপরিচালন ব্যয় আসবে। আমি আবার বলতেছি অপরিচালন ব্যয় আসবে। এবং আগুনে বিনষ্ট পণ্যের এই যে জাবেদাটা, আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতি হিসাব ডেবিট এবং ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। ক্রয় বা বিক্রিত, যেহেতু পণ্য বিনষ্ট হয়েছে এই জন্য আমাদের ক্রয় কমে যাবে বা বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট করতে হবে। এজন্য আমরা বিশদ আয় ব্যয় বিবরণী থেকে এই যে বিক্রিত পণ্যের ব্যয় থেকে আমরা কি করব, এটা বাদ দিয়ে দিব। তাহলে আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতি হলো, এটা হচ্ছে আমাদের ক্ষতি হিসাবে আসবে এবং বিক্রিত পণ্যের ব্যয় থেকে আমাদেরকে বাদ দিতে হবে। আচ্ছা, এবার আসি যদি বিমা করা থাকে, যদি বিমা করা থাকে, যদি আমাদের বিমা করা থাকে তাহলে কিন্তু আমাদের ক্ষতিটা হচ্ছে না। যদি আমাদের বিমা করা থাকে তাহলে আমাদের ক্ষতিটা হচ্ছে না। সেক্ষেত্রে মনে করেন আগুনে বিনষ্ট পণ্য 10,000 টাকা যা বিমা করা ছিল। তার মানে কি, যে পণ্যটা আমাদের আগুনে বিনষ্ট হয়ে গেছে সেটা আমরা বিমা কোম্পানি থেকে পাবো, তারা আমাদেরকে দিবে। এটা এই জন্য আমাদের সম্পদ। তাহলে প্রাপ্য বিমা দাবি হিসাব ডেবিট, অর্থাৎ এটা যে টাকাটা আমরা পাবো এটা আমরা হচ্ছে আর্থিক বিবরণীতে চলতি হিসাবে চলতি সম্পদ হিসাবে আমরা নিয়ে আসব। এবং একই কথা, যেহেতু আমাদের পণ্য বিনষ্ট হয়ে গেছে ক্রয় থেকে বাদ দিব, অথবা বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব থেকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমরা বুঝলাম যদি বিমা করা না থাকে তাহলে হচ্ছে সম্পূর্ণটাই ক্ষতি হিসেবে দেখাইতে হবে, অপরিচালন ব্যয়। আর যদি বিমা করা থাকে তাহলে এটা চলতি সম্পদে আসবে। আর ক্রেডিট পাশে দুইটাই হচ্ছে ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় থেকে আমাদের বাদ দিতে হবে। এবার সমাপনী মজুত পণ্য 70,000 টাকা মূল্যের মূল্যায়নের পরক্ষণেই 10,000 টাকা আগুনে বিনষ্ট হয়। বিমা কোম্পানি 7,000 টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা এন্ট্রি। এখানে সমাপনী মজুত পণ্য এবং আগুনে বিনষ্ট পণ্য দুইটাই একসাথে আছে। এবং এর আগের অঙ্কে আমরা দেখছি, এর আগের এন্ট্রিতে আমরা যখন দেখছি তখন বিমা কোম্পানি পুরোটাই ছিল না অথবা পুরোটাই ছিল, কিন্তু এখানে কিন্তু আংশিক আছে। সো এটা অনেক ইম্পর্ট্যান্ট এন্ট্রি। তো সমাপনী মজুত পণ্য 70,000 টাকা, এর পরক্ষণে যেহেতু 10,000 টাকা আমাদের আগুনে বিনষ্ট হয়েছে, এজন্য কি করতে হবে যে আমরা যখন সমাপনী মজুত পণ্য নিয়ে আসবো বিক্রিত পণ্যের ব্যয়ে, সেখানে কিন্তু আমাদের 70,000 থেকে 10,000 বাদ দিয়ে নিয়ে আসতে হবে, অর্থাৎ 60,000 নিয়ে আসতে হবে। আর সম্পদ পাশেও ঠিক একই কথা, যে আমরা সম্পদ পাশে যখন কাজ করব, অর্থাৎ চলতি সম্পদে যখন সমাপনী মজুত পণ্যকে নিয়ে আসবো সেখানেও 70,000 থেকে 10,000 বাদ দিয়ে নিয়ে আসতে হবে, অর্থাৎ 60,000 নিয়ে আসতে হবে। আচ্ছা, এখানে গেল এটা। তারপরে হলো এখন এই 10,000 টাকা কি হবে আমাদের? আচ্ছা, যে টাকাটুকু আমরা পাবো, বিমা কোম্পানি আমাদেরকে দিবে, সেটা কিন্তু আমাদের জন্য সম্পদ। এজন্য প্রাপ্য বিমা দাবি ডেবিট, অর্থাৎ 70,000 টাকা। এটা আমরা চলতি সম্পদ, এটা চূড়ান্ত হিসাবে আমাদের চলতি সম্পদ পাশে আসবে প্রাপ্য বিমা দাবি 7,000 টাকা। আবার বিবিধ ক্ষতি, অর্থাৎ আমাদের হচ্ছে 3,000 টাকা কিন্তু আমরা পাচ্ছি না, এজন্য 3,000 টাকা আমাদের ক্ষতি। এটা হবে অপরিচালন ব্যয়। এজন্য বা আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতি আমরা লিখতে পারি। এটা কিন্তু আয় ব্যয় হিসাবে আসবে, অপরিচালন ব্যয় হিসাবে 3,000 টাকা। আর ক্রেডিট পাশে ক্রয় এবং আগুনে বিনষ্ট পণ্য 10,000 টাকা যা ছিল তাই। তাহলে বুঝতে পারলাম যে আংশিক যদি ক্ষতি হয় তাহলে আংশিক ক্ষতিটা ক্ষতি, এটা আয় ব্যয় হিসাবে আসবে। যেটা আমরা পাবো এটা আমাদের সম্পদ, সম্পদ পাশে আসবে চলতি সম্পদ। আর আগুনে বিনষ্ট পণ্য ক্ষতি তো আগের মতোই। এবার এই ছিল হচ্ছে সমাপনী মজুত পণ্যর মূল্যায়নের। আরও যদি কোনো কিছু থাকে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। কোনো খরচ যদি বকেয়া থাকে, কোনো খরচ যদি বকেয়া থাকে, অর্থাৎ আমাদের কোনো খরচ যদি আমরা বকেয়া রাখি তাহলে সমন্বয় এইভাবে থাকতে পারে যে বকেয়া বেতন 2,000 টাকা। তার মানে রেয়া মিলে আগে থেকেই দেখবেন যে বেতন দেওয়া আছে, বেতন দেওয়া আছে বা খরচটা দেওয়া আছে। আবার সমন্বয় বলা আছে যে বকেয়া বেতন বা বকেয়া খরচ, যে কোনো খরচ হতে পারে। আমি বকেয়া বেতনটা নিয়ে আসছি এখানে। তো বকেয়া বেতন হলো 2,000 টাকা। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে খরচের সাথে বকেয়া বেতন যেটা আছে ওই বেতনটা আবার যোগ করে দিতে হবে। এজন্য বেতন খরচ হিসাব ডেবিট, অর্থাৎ সমন্বয় জাবেদা বেতন খরচ হিসাব ডেবিট এবং বকেয়া বেতন ক্রেডিট। যেহেতু আমাদেরকে খরচকে এটা বাড়াবে, তাহলে খরচের সাথে অর্থাৎ আয় ব্যয় হিসাবে যে বেতন খরচ বা খরচটা, যেই খরচটা থাকবে, ভাড়া হতে পারে, বেতন হতে পারে, বিমা খরচ হতে পারে, সেই খরচ হিসাবে আমরা ডেবিট করব। আর ডেবিট করব বলতে খরচের সাথে যোগ করব আয় ব্যয় হিসাবে। এবং যেহেতু এটা আমাদের বকেয়া আছে, আমাদের কাছে পাবে, এটা আমাদের জন্য দায়, সেক্ষেত্রে এটা চলতি দায়, চলতি দায়ের ক্ষেত্রে যোগ করব বা চলতি দায়ে নিয়ে আসবো এটা। আচ্ছা,
এবার দেখি কিভাবে আসতে পারে। রেওয়া মিলে ভাড়া আছে 25,000 টাকা এবং 10 মাস লেখা আছে 10 মাস। এটা কিন্তু সমন্বয়ে বলা থাকবে না, কিন্তু আমাদের বুঝে নিতে হবে এটা সমন্বয়। কেন? যে রেওয়া মিলে ভাড়া আছে 25,000 টাকা কিন্তু ব্র্যাকেটে বলা আছে 10 মাস। অর্থাৎ আমরা একটা অঙ্ক করব ১ বছরের জন্য ১২ মাসের জন্য, কিন্তু 10 মাসের ভাড়া দেওয়া আছে 25,000 টাকা। তার মানে কি 2 মাসের ভাড়া আমাদের দেওয়া নাই। সেক্ষেত্রে আমাদের বকেয়া ভাড়াটা নির্ণয় করতে হবে। যে 25,000 কে আমরা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 2,500, মানে প্রতি মাসে 2,500 টাকা, অর্থাৎ 2,500 টাকা ভাড়া। তো 2 মাসে আমাদের কিন্তু আমরা দিইনি, তার মানে একটা বকেয়া আছে। তো সেক্ষেত্রে ভাড়া খরচ হিসাব ডেবিট, অর্থাৎ ভাড়ার সাথে আবার 2 মাসের ভাড়া, অর্থাৎ 2 মাস হলে 5,000 হয়। 2 মাস হলে 5,000 টাকা কিন্তু আমাদের যোগ করতে হবে এবং 5,000 টাকা আমাদের দায় হিসেবে চলতি দায়ে দেখাতে হবে। আচ্ছা, ডিসেম্বর মাসে 4,000 টাকা বেতন পরবর্তী বছরে পরিশোধ করা হবে। ডিসেম্বর মাসের যে 4,000 টাকা বেতন এটা পরবর্তী বছরে পরিশোধ করা হবে। সেক্ষেত্রে এটাও কিন্তু আমাদের হচ্ছে বকেয়া। তো ডিসেম্বর মাসে 4,000 টাকা বেতন, এই বেতনটা অবশ্যই ডিসেম্বর মাসে দেন, আগে দেয় নাই, রেওয়া মিলে থাকবে না এটা। তো রেওয়া মিলে বেতনের সাথে যোগ করতে হবে এবং যেহেতু এটা দায়, চলতি দায় হিসাবে আমাদের উদ্ধৃতপত্রে আসবে। এবার রেওয়া মিলে বেতন 4/3, 4 ভাগ মানে 3/4 যেটাকে বলি আমরা 15,000 টাকা, অর্থাৎ এটাও কিন্তু সমন্বয়ে থাকবে না, কিন্তু রেওয়া মিলে এইভাবে যদি দেওয়া থাকে তাহলে এটা সমন্বয় করতে হবে। অর্থাৎ 15,000 টাকা বেতন দেওয়া আছে, কিন্তু এটা হলো 4 ভাগের 3 ভাগ বেতন। 4 ভাগের 3 ভাগ বেতন হচ্ছে 15,000 টাকা। তার মানে কি 4 ভাগের 3 ভাগ বেতন আমরা দিয়ে দিছি, আর 1/4 আমাদের এখনো বকেয়া আছে। তাহলে আমরা দেখি 1/4 কতটুকু হয়। 15,000-কে আমরা হচ্ছে প্রথমে 3 দ্বারা ভাগ করব, যেহেতু 3 ভাগ এখানে দেওয়া আছে। 15,000-কে 3 ভাগ করলে আমাদের বেতন হবে 5,000, 3 5 15 5,000 টাকা। তার মানে হলো এই এটা কিন্তু 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ। তাহলে 1 ভাগে কত পড়ে? 5,000 টাকা। তার মানে 4 ভাগের 1 ভাগ, 1/4 বেতন আমাদের বাকি আছে। সেক্ষেত্রে বেতন খরচ 5,000 টাকা আবার বেতন খরচের সাথে যোগ করতে হবে এবং বকেয়া বেতন আমাদের 5,000 টাকা, এটা হচ্ছে উদ্ধৃতপত্রে দায় হিসাবে আসবে। খরচ যেমন আমাদের বকেয়া থাকে, ঠিক খরচ যদি আমরা অগ্রিম প্রদান করি সেটা হচ্ছে ওই বকেয়া খরচের ঠিক বিপরীত একটা এন্ট্রি। আচ্ছা, একটু উদাহরণ দিয়ে বুঝি যে কিভাবে থাকতে পারে। বেতন 6,000 টাকা 2 বছরের জন্য পরিশোধ করা হলো। দেখেন এখানে কি বলছে যে বেতন আমাদের যে রেওয়া মিলে থাকবে এটা 6,000 টাকা। এখন সমন্বয়ে বলা আছে যে এটা 2 বছরের জন্য। সমন্বয়ে বলা আছে এটা 2 বছরের জন্য। আমরা যেহেতু 1 বছরে করতেছি, তো চলতি হিসাবে আমাদের 1 বছরের খরচ হবে। আর 1 বছর কি হবে? অগ্রিম। তাহলে অগ্রিম আমাদের জন্য কি? সম্পদ। তাহলে আমরা বেতন যদি 6,000 টাকা হয় 2 বছরের জন্য, তাহলে 2 দ্বারা ভাগ করলে এই বছরে কত? 3,000। তো সেক্ষেত্রে আমরা যদি জাবেদাটা দেখি, তাহলে অগ্রিম প্রদত্ত বেতন কত? 3,000 টাকা, এটা আমাদের সম্পদ। তাহলে অগ্রিম বেতন, প্রদত্ত বেতন, এটা বেতন খরচ থেকে অগ্রিম বেতনটা কি করতে হবে? 6,000 টাকা থেকে আমাদেরকে 3,000 টাকা অগ্রিমটা বাদ দিয়ে দেখাইতে হবে। যেহেতু এটা খরচ না, তাহলে এটা হচ্ছে 3,000 টাকা আমাদেরকে বাদ দিয়ে দেখাইতে হবে। অর্থাৎ আয় ব্যয় হিসাবে বেতন থেকে 3,000 টাকা বাদ যাবে। যেটা অগ্রিম এটা বাদ যাবে এবং এই অগ্রিমটা কোথায় আসবে? এই অগ্রিমটা হলো চূড়ান্ত হিসাবে সম্পদ, চলতি সম্পদ পাশে আমাদের 3,000 টাকা চলে আসবে। আচ্ছা, অগ্রিম বীমা সেলামি 3,000 টাকা, একই কথা। অগ্রিম বীমা সেলামি 3,000 টাকা মানে এখানে রেওয়া মিলে একটা খেয়াল করার ব্যাপার, যেহেতু এখানে বলা আছে অগ্রিম বীমা সেলামি 3,000 টাকা, তা আমাদের বুঝতে হবে বা আমরা অঙ্ক করলে দেখতে পাবো যে বীমা সেলামি খরচ হিসেবে আছে রেওয়া মিলে এর চেয়ে বেশি একটা অঙ্কের টাকা। তো আমাদের সমন্বয় বলা থাকবে যে অগ্রিম বীমা সেলামি 3,000 টাকা। তাহলে আমাদের বুঝতে হবে ওই যে বীমা সেলামি থেকে আমাদের 3,000 অগ্রিম যেটা, এটা সম্পদ, এটা বাদ দিতে হবে। তাহলে ওই আয় ব্যয় হিসাবে বীমা সেলামি থেকে আমাদের অগ্রিম বীমা সেলামি 3,000 টাকা বাদ দিতে হবে এবং এই 3,000 টাকা আমাদেরকে নিয়ে আসতে হবে কোথায়? চলতি সম্পদ পাশে। অউত্তীর্ণ বীমা সেলামি 2,000 টাকা। অউত্তীর্ণ বীমা সেলামি 2,000 টাকা। অর্থাৎ অউত্তীর্ণ বলতে আমরা যে বীমা সেলামিটা প্রদান করছি সেটা অউত্তীর্ণ, অর্থাৎ এই মেয়াদে এটা খরচ হবে না, অর্থাৎ এটা আমাদের কিন্তু অগ্রিম। অগ্রিমগুলো বিভিন্নভাবে আসতে পারে, আমাদেরকে একটু বুঝে নিতে হবে। তো এই 2,000 টাকা কিন্তু আমাদের অগ্রিম। সেক্ষেত্রে একই কথা, বীমা সেলামি থেকে, অর্থাৎ আয় ব্যয় হিসাবে যে খরচ পাশে বীমা সেলামি আসে, এই বীমা সেলামি থেকে আমাদের 2,000 টাকা বাদ দিতে হবে এবং যেহেতু এটা একটা চলতি সম্পদ, চলতি সম্পদ পাশে যোগ করতে হবে। এবার আসি
মণিহারি, অব্যবহৃত মণিহারি অনেক ইম্পর্টেন্ট। সমন্বয়ে সরাসরি বলা থাকতে পারে অব্যবহৃত মণিহারি ১,০০০ টাকা। অর্থাৎ অঙ্কে রেওয়া মিলে দেখবেন যে মণিহারি খরচ দেওয়া আছে ৫,০০০ টাকা। মনে করেন যে ৫,০০০ টাকা থাকলো মণিহারি খরচ। তো সেক্ষেত্রে যদি সমন্বয়ে বলা থাকে যে অব্যবহৃত মণিহারি ১,০০০ টাকা, তার মানে কি মণিহারি একটা খরচ, তার মধ্যে ১,০০০ টাকা আমাদের অব্যবহৃত মণিহারি আছে। তাহলে অব্যবহৃত মণিহারি যদি আমাদের থাকে, তাহলে এটা কি আমাদের খরচ হিসেবে দেখানো ঠিক হবে? না, এটা খরচ হিসেবে দেখাবো না, এটা আমাদের জন্য সম্পদ, যেহেতু আমরা এটা ব্যবহার করি নাই। তাহলে কি করতে হবে, এই যে খরচ মণিহারি খরচটা আছে আয় ব্যয় হিসাবে, এই মণিহারি খরচ থেকে আমাদের ১,০০০ টাকা কিন্তু বাদ দিতে হবে। এবং এই ১,০০০ টাকা যেহেতু আমাদের যে সম্পদ, এই সম্পদটাকে আমরা কোথায় নিয়ে আসবো? চলতি সম্পদে। আমরা যদি জাবেদারের মাধ্যমে করি তাও হবে। অব্যবহৃত মণিহারি হিসাব ডেবিট, তাহলে সম্পদ পাশে আসতেছে, মণিহারি খরচ হিসাব ক্রেডিট। আচ্ছা, এখানে একটা বলার ব্যাপার যে কোনো সমন্বয় জাবেদা যদি এমন হয় যে ওইটা আসলে ডেবিট এন্ট্রি কিন্তু সমন্বয় জাবেদায় ক্রেডিট আসছে, অর্থাৎ বিপরীত এন্ট্রি আসছে, তখনই বাদ যাবে। অর্থাৎ মণিহারি খরচটা কিন্তু আমাদের ডেবিট রেওয়া মিলে, আর মণিহারি খরচটা সমন্বয় জাবেদা আমরা কোথায় করছি? ক্রেডিট। তার মানে কি করতে হবে? এটা অবশ্যই বাদ দিতে হবে। আচ্ছা, এবার দেখি আরও কীভাবে আসতে পারে যে মণিহারি 2/1 অংশ অর্থাৎ অর্ধেক অংশ পরবর্তী বছরের জন্য। মনে করেন যে মণিহারি আছে আমাদের ৪,০০০ টাকা, তার মধ্যে সমন্বয়ে বলা আছে যে অর্ধেক হলো পরবর্তী বছরের জন্য, 2/1 ভাগ বা 1/4 বলতে পারে, অন্য কিছু বলতে পারে। তো এটা হলো পরবর্তী বছরের জন্য। তার মানে কি যে আমাদের অর্ধেক হলো ২,০০০, এই বছরে খরচ হবে, ওটা আমাদের খরচ। আর এই ২,০০০ টাকা কি করতে হবে আমাদের? অব্যবহৃত মণিহারি, অর্থাৎ এই অব্যবহৃত মণিহারি আমাদের জন্য সম্পদ। তাহলে আমরা মণিহারি অর্থাৎ আয় ব্যয় হিসাবে যে মণিহারি ৪,০০০ টাকা আছে, এখান থেকে আমাদের ২,০০০ টাকা কিন্তু অব্যবহৃত মণিহারি বাদ দিতে হবে, এবং এই টাকাটা এখন কোথায় আসবে? সম্পদ পাশে আসবে, চলতি সম্পদ পাশে। আচ্ছা, এবার অব্যবহৃত মণিহারি ৫,০০০ টাকা খরচ হয়েছে। তো কোনো অঙ্কে রেওয়া মিলে মণিহারি খরচ হিসেবে থাকবে, আবার কোনো অঙ্কে অব্যবহৃত মণিহারি হিসেবে থাকতে পারে। অব্যবহৃত মণিহারি আমাদের কোথায় থাকবে? এটা হলো সম্পদ পাশে থাকবে, চলতি সম্পদ পাশে। তো বলতেছে যে অব্যবহৃত মণিহারি ছিল ৫,০০০ টাকা, তার মধ্যে না, অন্য একটা অঙ্ক থাকবে। মনে করেন ১০,০০০ টাকাই থাকলো, ১০,০০০ টাকাই থাকলো। তো তার মধ্যে অব্যবহৃত মণিহারি ৫,০০০ টাকা যদি এবছরে খরচ হয়, তাহলে সেটা কিন্তু আর সম্পদ থাকতেছে না। তাহলে আমাদেরকে খরচ হিসাবে দেখাতে হবে। তাহলে অব্যবহৃত মণিহারিটা যেটা খরচ হবে, এই ৫,০০০ টাকা কিন্তু মণিহারি খরচ। এক্ষেত্রে এটা আয় ব্যয় হিসাবে, পরিচালন খরচ হিসেবে দেখাইতে হবে ৫,০০০ টাকা, এবং সম্পদ থেকে কিন্তু এই ৫,০০০ টাকা আমাদের কী করতে হবে? বাদ দিতে হবে। আচ্ছা, এবার আসি বিজ্ঞাপন খরচের ১/৩ বিলম্বিত করো। অর্থাৎ আমাদের রেওয়া মিলে বিজ্ঞাপন খরচ যদি ২,০০০ টাকা থাকে, তো বলা আছে ৩/১ ভাগ কী করতে হবে? বিলম্বিত করতে হবে। বিলম্বিত করতে হবে মানে এ বছরে ওটা আর বিজ্ঞাপন দেওয়া যাবে না বা খরচ হবে না। তো সেক্ষেত্রে যেটা এবছরে হবে না, একটা খরচ যদি আমরা দিয়ে দিছি বিজ্ঞাপন খরচ ২,০০০ টাকা, এবছরে যদি খরচটা না হয়, তাহলে আমাদের কি করতে হবে? এটা পরবর্তী বছর আমাদের জন্য সম্পদ, আমাদের জন্য অগ্রিম। তো সেক্ষেত্রে যতটুকু বিলম্বিত, এটা কিন্তু আমাদের আয় ব্যয় হিসাব থেকে বাদ দিতে হবে, এবং এই বিলম্বিত বিজ্ঞাপনটা আমাদের জন্য সম্পদ, এজন্য এটা চলতি সম্পদ পাশে যোগ করতে হবে। আচ্ছা, রেওয়া মিলে বিজ্ঞাপন ১৫,০০০ টাকা, এটা আমি একটা ফিগার নিয়ে করছি। ১৫,০০০ টাকা বিলম্বিত বিজ্ঞাপন, যেহেতু ১/৩, তাহলে ৩/১ ভাগ, অর্থাৎ ৫,০০০ টাকা হচ্ছে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন। আচ্ছা, এরপরে এভাবেও থাকতে পারে যে বিজ্ঞাপন হিসাবে বিজ্ঞাপন খরচের অবলোপন, বিজ্ঞাপন বিলম্বিত না করে অবলোপনও বলতে পারে, একই কথা। এবার কোনো আয় যদি অনাদায়ী থাকে, অর্থাৎ আয়ের বিপরীত, যেমন আয় বকেয়া থাকে, ব্যয় বকেয়া থাকে, ঠিক আয়ও আমাদের বকেয়া থাকতে পারে। সেক্ষেত্রে কি হবে? যে কমিশন, দেখি আমরা উদাহরণের মাধ্যমে, যে কমিশন অর্জিত হয়েছে ৫,০০০ টাকা কিন্তু পাওয়া যায়নি। অর্থাৎ আমাদের হচ্ছে কমিশন যে এটা অর্জন করা হয়েছে কিন্তু আমাদের পাওয়া যায়নি, অর্থাৎ কমিশনটা আমাদের এখনো আমরা কিন্তু পাইনি, অর্থাৎ অনাদায়ী রয়ে গেছে। আমরা যে কমিশনটা পাবো, এটা আমাদের কি করছে? অনাদায়ী রয়ে গেছে। তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য কিন্তু সম্পদ, যেহেতু আমরা টাকাটা পাবো, এটা আমাদের জন্য সম্পদ। সেক্ষেত্রে অনাদায়ী বা প্রাপ্য কমিশন হিসাব ডেবিট আমরা যদি সমন্বয় করি, আর এটা আমাদের যেহেতু সম্পদ, তাহলে এটা আমাদের চলতি সম্পদ পাশে কি করতে হবে? নিয়ে আসতে হবে। আর যেহেতু এটা আমাদের আয়, এটা আমাদের আয়, এটা ক্রেডিট, সমস্ত প্রকার আয় কি? ক্রেডিট। তো সেক্ষেত্রে অপরিচালন আয়, অপরিচালন আয় অর্থাৎ আয় ব্যয় হিসাবে অপরিচালন আয়ের এখানে ক্রেডিট করতে হবে। অর্থাৎ এটা এমনও হতে পারে যে কমিশন আয় আগের থেকে আয় বিবরণীতে ১০,০০০ টাকা
আছে, কমিশন আর যদি 10,000 টাকা আগের থেকে আসে, আবার কমিশন অর্জিত হয়েছে নতুন করে, সমন্বয়গুলো সবসময় কিন্তু নতুন হয়, আর রেয়ামিলে যেগুলো থাকলে পুরাতন হয়। তো কমিশন আয় আবার যেহেতু 5,000 টাকা হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই 5,000 টাকা কিন্তু আবার এই যে বকেয়া বা অনাদায়ী কমিশন অর্থাৎ আয় ব্যয় হিসাবে কমিশন 5,000 টাকা আবার যোগ করতে হবে। আর যেটা অনাদায়ী হয়েছে 5,000 টাকা, এটা আমাদের সম্পদ পাশে নিয়ে আসতে হবে। এবার অগ্রিম প্রাপ্ত আয়, যেমন অনাদায়ী আয়টা আমাদের জন্য সম্পদ, ঠিক অগ্রিম যে প্রাপ্ত আয় এটা আমাদের জন্য দায়, অর্থাৎ আমরা আগে নিছি। যেমন দেখি যে উপভাড়া অগ্রিম হলো 2,000 টাকা পাওয়া গেছে। তাহলে যেহেতু আমাদেরকে আমরা এটা অগ্রিম পাইছি, এটা আমাদের জন্য কি দায়, তাহলে অগ্রিম প্রাপ্ত ভাড়া হিসাব ক্রেডিট, অর্থাৎ এটা আমাদের চলতি দায় এখানে চলে যাবে। এবং উপভাড়া যেহেতু একটা আয়, আমাদের উপভাড়া একটা আয়, যদিও এটা হচ্ছে উপভাড়া আয় হচ্ছে আমাদের এটা ক্রেডিট হয়, কিন্তু এখন এটা যেহেতু আমাদের রেওয়া মিলে এভাবে থাকতে পারে, উপভাড়া হচ্ছে 2,000 টাকা, আর যেটা অগ্রিম উপভাড়া 3,000 টাকা সরি, অগ্রিম উপভাড়া, তাহলে কিন্তু এই উপভাড়াটা আমাদের হচ্ছে আর এইটা আয় থাকতেছে না, এই উপভাড়াটা কিন্তু এখন আমাদের কি হচ্ছে দায় হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের আয় কি করতে হবে, কমাইতে হবে। এই জন্য আয় থেকে 2,000 টাকা আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে, অর্থাৎ আয় হিসাব ডেবিট করবো এর জন্য বিপরীত এন্ট্রি। আর হচ্ছে অগ্রিম প্রাপ্ত ভাড়া যেহেতু আমাদের এটা দায়, সেক্ষেত্রে আমরা চলতি দায় হিসাবে আমাদের উদত্তপত্রে এটা বাদ দিতে হবে 2,000 টাকা। আচ্ছা, রেয়া মিলে 8% ঋণ 1,00,000 টাকা, সমন্বয়ে কিছু বলা নেই, অর্থাৎ এটা শুধু রেয়া মিলে দেওয়া থাকবে যে 10,000 টাকা 8% ঋণ বা 8% 10,000 টাকা, এটা কিন্তু সমন্বয় কোনো কিছু বলা থাকবে না, কিন্তু এইগুলো আমাদের সমন্বয় করতে হবে। অর্থাৎ ঋণ নিলে যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে, তার মানে এখানে সুদ দিতে হবে। আর ধরে নেওয়া যাবে যে সুদ আমরা এখনো পরিশোধ করে নাই, তাহলে সুদ যেহেতু আমাদের একটা খরচ, তাহলে সুদ খরচ হিসাব ডেবিট। অর্থাৎ রেওয়া মিলে যদি আগের থেকে সুদ দেওয়া থাকে, সেটা ক্ষেত্রে আমরা দেখব, মনে করেন 5,000, যদি সুদ না দেওয়া থাকে তাহলে সুদ খরচ হিসাব ডেবিট, অর্থাৎ এটা অপরিচালন ব্যয়ের এখানে আসবে, যে সুদ খরচ হিসাব হচ্ছে 8,000 টাকা। আর বকেয়া সুদ যেহেতু আমাদের দায়, সেক্ষেত্রে চলতি দায়ের ক্ষেত্রে এটা আমাদের যোগ হবে, চলতি দায়ে চলে যাবে, এটা উদত্তপত্রে চলতি দায়ে চলে যাবে। এখানে আরেকটা জিনিস, যদি রেয়া মিলে আবার সুদ দেওয়া থাকে, মনে করেন যে ঋণের সুদ 5,000 টাকা দেওয়া আছে, এর অর্থ হলো আমাদের সুদ হচ্ছে 8,000 টাকা, তার মধ্যে 5,000 টাকা আমরা পরিশোধ করছি। সমন্বয়ে যেটা বলা আছে, সমন্বয় অর্থাৎ আমাদের রেয়া মিলে যেটা বলা থাকবে এটা কিন্তু আমরা পরিশোধ করেই ফেলছি। তার মানে আমাদের মোট সুদ হলো 8,000 টাকা, তাহলে 5,000 টাকা আমরা পরিশোধ করে ফেলছি, তাহলে 3,000 টাকার এখন নতুন করে কাজ করতে হবে। অর্থাৎ এই সুদের সাথে বকেয়া সুদ আমাদের 3,000 টাকা যোগ করতে হবে, মোট 8,000 টাকা, এবং এই 3,000 টাকাই কিন্তু আমাদের চলতি দায় পাশে আসবে, যদি সুদ আরও এখানে অঙ্কে দেওয়া থাকে। আর যদি না দেওয়া থাকে তাহলে পুরোটাই সুদ খরচ হিসেবে দেখাইতে হবে এবং চলতি দায় হিসেবে দেখাইতে হবে। আচ্ছা, যদি কোনো তারিখ দেওয়া থাকে, খেয়াল করতে হবে এখানে যদি তারিখ দেওয়া থাকে, অর্থাৎ ঋণটা গ্রহণের যদি তারিখ দেওয়া থাকে, তাহলে অর্থাৎ আমরা যদি জুন মাসে বা জুলাই মাসে নিই, তাহলে 12 দ্বারা ভাগ করে জুন থেকে জুলাই যত মাস হয় অত মাস দ্বারা গুণ করে কিন্তু এই সুদটা আসবে। ঋণের সুদের বিপরীত ঠিক হচ্ছে আমাদের বিনিয়োগ, অর্থাৎ বিনিয়োগ করলে আমরা কি সুদ পাবো। তো সেক্ষেত্রে রেয়া মিলে 12% বিনিয়োগ লেখা আছে 1,00,000 টাকা, আর সমন্বয় কিছু বলা নাই, তারপরও কিন্তু আমরা সুদটা অবশ্যই পাবো। রেয়া মিলে সমন্বয় বলা না থাকলেও এ ধরনের এন্ট্রিগুলোকে আমাদের সমন্বয় করতে হবে। সেক্ষেত্রে যেহেতু আমাদের এই ঋণের সুদটা আমরা পাবো, সেক্ষেত্রে এটা প্রাপ্য বা অনাদায়ী হিসাবে আমাদের জন্য সম্পদ, চলতি সম্পদ পাশে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, অর্থাৎ বিনিয়োগের সাথেও আমরা যোগ করতে পারি, বিনিয়োগের সুদ বিনিয়োগের সাথেও যোগ করে দেখানো যাবে। আর সুদ আয় এটা আমাদের ক্রেডিট হিসাব, এই জন্য ক্রেডিট। এখানেও তারিখটা ইম্পর্ট্যান্ট, যদি তারিখ দেওয়া থাকে তাহলে অবশ্যই 12 দ্বারা ভাগ করে যত মাসের হয় অত মাসের এটা আসবে। যদি রেয়া মিলে সুদের কিছু টাকা দেওয়া থাকে, তাহলে কিন্তু সম্পূর্ণ সুদটা আবার আসবে না, সম্পূর্ণ সুদের কাজ হবে না। অর্থাৎ মনে করেন যে রেয়া মিলে সুদ দেওয়া আছে 6,000 টাকা, তাহলে আমাদের সুদ মোট কত, 12,000 টাকা, 12% 12,000 টাকা। তাহলে আমাদের 6,000 টাকা যেটা রেয়া মিলে আছে, এটা কিন্তু বকেয়া না, এটা পরিশোধ করেই দিছে, পরিশোধ আমাদেরকে করছে। তো সেক্ষেত্রে এই 12,000 থেকে 6,000 বাদ দেওয়ার পর 6,000 থাকে, তাহলে 6,000 টাকা আমাদের বকেয়া হিসেবে আবার আয় পাশে, এটা অপরিচালন আয়, এই অপরিচালন আয়ে আবার 6,000 টাকা নিয়ে আসে 12,000 টাকা করতে হবে, এবং সম্পদ পাশে কিন্তু আমাদের 6,000 টাকা আসবে, 12,000 টাকা আসবে না, যেহেতু 6,000 টাকা আমাদের রেয়া মিলে আছে, এটা পরিশোধ ধরে নেব।
আচ্ছা, এবার হলো স্থায়ী সম্পদের অবচয়। যেকোনো স্থায়ী সম্পদের যদি অবচয় হয় তাহলে অবচয় হিসাব ডেবিট আর পঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তো সেক্ষেত্রে আমাদের অবচয়টা হলো পরিচালন ব্যয়ে আসবে, আর পঞ্জীভূত অবচয় সংশ্লিষ্ট সম্পদ থেকে উদ্ধৃতপত্রে বাদ যাবে। সংশ্লিষ্ট সম্পদ উদ্ধৃতপত্র থেকে বাদ যাবে। আচ্ছা, আসবাবপত্রের উপর 10% অবচয়, রেওয়া মিলে আসবাবপত্র 1,00,000 টাকা। এভাবে থাকতে পারে যে আসবাবপত্র হচ্ছে রেওয়া মিলে এতটা আছে আর সমন্বয়ে বলা আছে এর উপর অবচয় 10%, একই কথা। তাহলে এর 10% অবচয় খরচ হিসাব ডেবিট, আর সম্পদ পাশে হচ্ছে আসবাবপত্র পঞ্জীভূত অবচয় থেকে হিসাব দিয়ে আসবাবপত্র থেকে আমরা বাদ দিয়ে দিব। রেওয়া মিলে যদি পঞ্জীভূত অবচয় 20,000 টাকা দেওয়া থাকে তাহলে কি করতে হবে? মনে করেন এখন রেওয়া মিলে দেওয়া আছে পঞ্জীভূত অবচয় আসবাবপত্রের 20,000 টাকা, আবার আসবাবপত্রের অবচয় 10% অবচয় কাটতে হবে। তার মানে রেওয়া মিলে যে অবচয়টা দেওয়া আছে এটা কিন্তু আমাদের অলরেডি অবচয় খরচ হিসাবে আয় ব্যয় হিসাবে আসবে 20,000 টাকা। অবচয় খরচ 20,000 টাকা আসবে। তাহলে কি এটা আসবে না? এটাও আসবে। এটা হলো পুরনো অবচয়। এটা হলো পুরনো অবচয়। তো সেক্ষেত্রে কি করতে, সরি, এটা রেওয়া মিলে আসবে না। কি বলতেছি, আয় ব্যয় হিসাবে আসবে না, এটা হলো সম্পদ পাশে বিয়োগ হবে। তাহলে দেখেন একটা এন্ট্রি, একটা অঙ্কে যদি এই দুইটাই থাকে, অর্থাৎ রেওয়া মিলে পঞ্জীভূত অবচয় 20,000 টাকা দেওয়া আছে এবং আসবাবপত্রের উপর সমন্বয়ে 10% অবচয় ধরতে বলছে, তাহলে আমাদের কিভাবে কাজটা করতে হবে? আমাদের অবচয় খরচ হিসাবে আয় ব্যয় হিসাবে 10% 10,000 টাকা আসবে, এটা খরচ। আর পঞ্জীভূত অবচয় আমরা কত বাদ দিব? আগের 20,000 সহ যোগ করে বর্তমান 10,000, অর্থাৎ মোট 30,000 টাকা আসবাবপত্র থেকে আমাদেরকে বাদ দিতে হবে। আচ্ছা, অর্থাৎ রেওয়া মিলেরটার কাজ কিন্তু একবারই হবে। রেওয়া মিলে পঞ্জীভূত অবচয় একবারই বাদ যাবে, কিন্তু সমন্বয় যেটা বলা আছে এটা কিন্তু দুইবার কাজ হচ্ছে, একটা খরচ হিসেবে আর একটা আসবাবপত্র থেকে বাদ যাচ্ছে। আচ্ছা, রেওয়া মিলে কলকবজা 1,00,000 টাকা, সমন্বয়ে বলা আছে যে 1/7/24 অর্থাৎ জুলাই মাসে 1 তারিখে সংস্থাপন ব্যয় হয়েছে ওই কলকবজাটার এত টাকা, মজুরির মধ্যে আবার অন্তর্ভুক্ত আছে। যদি এতটুকুই দেওয়া থাকে, যে মজুরির মধ্যে অন্তর্ভুক্ত না দেওয়া থাকে, যদি এতটুকু দেওয়া থাকে, তো রেওয়া মিলে কলকবজা হচ্ছে 1,00,000 টাকা, তার মধ্যে সংস্থাপন ব্যয় 10,000 টাকা। তাহলে আমাদের কি করতে হবে? এই 10,000 টাকা কিন্তু আমাদের কলকবজার সাথে যোগ করতে হবে। কলকবজার সাথে যোগ করতে হবে। তাহলে মোট হচ্ছে 1,10,000 টাকা। 1,10,000 টাকা। আবার এটার অবচয় ধরার ক্ষেত্রে কিন্তু এটা পুরো বছরের, এটা যেহেতু ডেট দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু 6 মাসের, অর্থাৎ যত মাসে দেওয়া থাকবে ঠিক অত মাসের, অর্থাৎ অবচয় এখানে দুইবার কাটতে হবে। একটা একটা হচ্ছে পুরোপুরি বছরের জন্য, আর একটা হলো যত মাসের বলবে তত মাসের জন্য। আচ্ছা, এবার মজুরির মধ্যে যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে কি করতে হবে? মজুরি থেকে বাদ দিতে হবে। তাহলে মজুরি যেহেতু ডেবিট হিসাব এখন বাদ যাবে, তাহলে এখন এটাকে ক্রেডিট করতে হবে, অর্থাৎ মজুরি থেকে সংস্থাপন ব্যয় বাদ দিতে হবে আমাদের আয় ব্যয় হিসাবে। এবং আমাদের হচ্ছে এই 10,000 টাকা কোথায় যাবে? আমি আগেই বললাম যে কলকবজায় যোগ হবে, কলকবজায় যোগ হবে। আবার অবচয়টা ঠিক এরকম, অবচয় দুইবার ধরতে হবে, এটার উপর পুরো বছরের জন্য আর এবং এটার উপর 6 মাসের জন্য। এবার হলো রেওয়া মিলে ইজারা সম্পত্তি 10 বছর লেখা আছে, মনে করেন যে 80,000 টাকা। এক্ষেত্রে সমন্বয় বলার কিছু না থাকতে পারে। যদি 10 বছরের জন্য ইজারা সম্পত্তি হয়, তা মানে এটার অবলোপন হবে, অর্থাৎ চলতি বছরে যে, অর্থাৎ 80,000 টাকা 80,000 টাকাকে যদি আমরা 10 ভাগ করি তাহলে প্রতি বছর পড়তেছে 8,000 টাকা, অর্থাৎ 8,000 টাকা কিন্তু এই মাসে এই বছরে আমাদের কি করতে হবে? অবলোপন হয়ে যাবে, অর্থাৎ খরচ দেখাইতে হবে এটাকে। তাহলে আয় ব্যয় হিসাবে আমাদের 8,000 টাকা নিয়ে আসতে হবে, খরচ হিসেবে ইজারা সম্পত্তির অবলোপন এটা লিখে, এবং এই 8,000 টাকা কিন্তু ইজারা সম্পত্তি থেকে আমাদের বাদ যাবে। আচ্ছা, রেওয়া মিলে সুনাম হচ্ছে 50,000 টাকা, সমন্বয়ে বলা আছে সুনামের 10% অবলম্বন করো। একই কথা, যে সুনামের অবলম্বন যেটা এটা আমাদের খরচ, এজন্য পরিচালন ব্যয় হিসাবে, আয় ব্যয় হিসাবে পরিচালন ব্যয় হিসাবে আমাদের দেখাইতে হবে 5,000 টাকা, অর্থাৎ 10%, আর সুনাম থেকে এই 5,000 টাকা আবার বাদ দিতে হবে। এবার হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা এন্ট্রি, অনাদায়ী পাওনা বা কুঋণ। এটা অনেক সমস্যা হয়। এখানে কয়েকটা কথা, যে অনাদায়ী পাওনা যদি সমন্বয়ে থাকে তাহলে এটা হলো নতুন অনাদায়ী পাওনা, আর যদি আমাদের রেওয়া মিলে থাকে এটা হলো পুরাতন অনাদায়ী পাওনা। এটা কেন বলতেছি একটু পরে বুঝতে পারবো। আর যদি সমন্বয় অনাদায়ী পাওনা বা কুঋণ সঞ্চিতি থাকে তাহলে এটা হলো পুরাতন, আর যদি হচ্ছে সমন্বয়ে থাকে এটা হলো নতুন। তাহলে আমরা দুই ধরনের এন্ট্রি পাচ্ছি। অনাদায়ী পাওনা যদি কি বলে রেওয়া মিলে থাকে এটা হলো আমাদের পুরাতন অনাদায়ী পাওনা, এটার কাজ একবার হবে। আর
যদি সমন্বয়ে থাকে অনাদায়ী পাওনা এটার কাজ 2 বার হবে। আর যদি সমন্বয়ে অনাদায়ী পাওনা থাকে, অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে, তাহলে এটা হচ্ছে নতুন কুঋণ সঞ্চিতি বা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটারও কাজ 2 বার হবে। আর যদি রেওয়া মিলে দেওয়া থাকে তাহলে এটার কাজ 1 বার হবে। যেমন দেখি আমরা রেওয়া মিল, অনাদায়ী পাওনা 2000 টাকা দেওয়া আছে, আমি একটু উদাহরণ নিয়ে আসছি এটা বোঝানোর জন্য। কুঋণ সঞ্চিতি দেওয়া আছে আবার ক্রেডিট পাশে 1000 টাকা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি, এবং দেনাদার আছে 50,000 টাকা। এখন সমন্বয়ে আবার বলা আছে যে অনাদায়ী পাওনা 5,000 টাকায় উত্তীর্ণ করো, অর্থাৎ এটা বিভিন্নভাবে থাকতে পারে, এটা বিভিন্ন অঙ্কে বিভিন্নভাবে থাকতে পারে। কোন অঙ্কে অনাদায়ী পাওনা এখানে রেওয়া মিলে নাই, শুধু এখানে আছে, আবার কোনো অঙ্কে এখানে আছে কিন্তু এখানে নাই, হতে পারে এটা। দেনাদারের উপর কুঋণ সঞ্চিতি ধরতে হবে। তার মানে এটা কিন্তু আমাদের পুরাতন, এটাও পুরাতন, এটা নতুন, এটাও নতুন। এখন বুঝি এই অনাদায়ী পাওনা আমাদের জন্য ক্ষতি, এবং এটা আসবে আয় ব্যয় হিসাবের পরিচালন ব্যয়। আয় ব্যয় হিসাবের পরিচালন ব্যয় অনাদায়ী পাওনা খরচ হিসাবে দেখাবো আমরা 2000 টাকা। আর কুঋণ সঞ্চিতি যেটা পুরাতন অর্থাৎ রেওয়া মিলে থাকবে যেটা, এই অনাদায়ী পাওনা থেকে আমাদের পুরাতন কুঋণ সঞ্চিতিটা বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে। এবার সমন্বয়ে অনাদায়ী পাওনা যদি আসে, এটা হলো আমাদের নতুন। এই অনাদায়ী পাওনাটা আমাদের অনাদায়ী পাওনা যদি আগের থেকে থাকে এটার সাথে যোগ হবে, অথবা নতুন অনাদায়ী পাওনা হিসাবে আমাদের খরচ দেখাইতে হবে। তো এই অঙ্কে যদি এখানে না দেওয়া থাকতো তাহলে অনাদায়ী পাওনা যদি 5,000 টাকা হতো, আমরা সরাসরি অনাদায়ী পাওনা 5,000 টাকা খরচ হিসেবে দেখাতাম, এবং এটা বিবিধ দেনাদার অর্থাৎ সম্পদ থেকে 5,000 টাকা বাদ যেত। কিন্তু এই অঙ্কে অনাদায়ী পাওনা হচ্ছে 2,000 টাকা আগের থেকেই আছে, এবং উত্তীর্ণ করতে হবে 5,000 টাকায়। তারপর নতুন অনুযায়ী পাওনা হচ্ছে কিন্তু আমাদের 3,000 টাকা, অর্থাৎ মোট হচ্ছে 5,000 টাকা উত্তীর্ণ করতে হবে, আগে ছিল 2,000, তাহলে নতুন হচ্ছে 3,000। তাহলে কিন্তু এখানে 5,000-এ কাজ হবে না, এটা মনে রাখতে হবে, 3,000-এ কাজ হবে। তাহলে অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনার যোগ 3,000 টাকা, এবং দেনাদার থেকে কিন্তু আমাদের 3,000 টাকাই বাদ যাবে। আচ্ছা, দেনাদারের উপর 2% কুঋণ সঞ্চিতি, এটা হলো নতুন কুঋণ সঞ্চিতি, অর্থাৎ দেনাদারের থেকে নতুন অনাদায়ী পাওনা যেটা আছে এটা হলো দেনাদার থেকে বাদ দিব। 3,000 টাকা বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে এটার উপর 2% কুঋণ সঞ্চিতি কাটবো, যত টাকা হবে। এটা কোথায় কাজ হবে? এটা অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনা হিসেবে যোগ হবে, আর দেনাদার থেকে বাদ যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কুঋণ সঞ্চিতি দুইটা থাকবে, একটা হলো পুরাতন রেওয়া মিলে যেটা থাকবে, আর এটা হলো সমন্বয় যেটা থাকবে এটা নতুন। তাহলে অনাদায়ী পাওনার সাথে পুরাতন কুঋণ সঞ্চিতিটা বাদ যাবে, এবং নতুন যেটা সমন্বয় বলা থাকবে এই নতুন কুঋণ সঞ্চিতিটা যোগ হবে। এবং এটা হলো একবার কাজ, বাদ গেছে শেষ। আর এটা হলো আবার দেনাদার থেকে আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। আগের এন্ট্রিটা এই যে অনাদায়ী পাওনা 2,000 টাকা ছিল, আর নতুন অনাদায়ী পাওনা 5,000 থেকে 3,000 বাদ, 2,000 বাদ, তাহলে 5,000, মোট হচ্ছে 5,000 টাকা। এটা হচ্ছে বিশদ আয় বিবরণীতে এইভাবে কাজ হবে। এবং নতুন কুঋণ সঞ্চিত অর্থাৎ 50,000 থেকে আমাদের 3,000 টাকা অনাদায়ী পাওনাটা বাদ দিয়ে 2% কাটতে হবে, 9,940 টাকা, মোট হলো 5,940 টাকা। আবার পুরাতন কুঋণ সঞ্চিত ছিল রেওয়া মিলে, এটা আমাদের বাদ দিতে হবে এত। আর উদত্তপত্রের কাজ কি? যে দেনাদার নতুন অনাদায়ী পাওনা হচ্ছে বাদ দিতে হবে, এরপর কুঋণ সঞ্চিতিটা যেটা কাটছি এটাও আমাদের বাদ দিতে হবে। তো এ ছিল মোটামুটি হচ্ছে সমন্বয় জাবেদার কিছু গুরুত্বপূর্ণ এন্ট্রি। তো এরপরে আমাদের কিছু বাদ গেছে, যেগুলো হলো যে আমাদের কি বলে এটা, যৌথ মূলধনী কোম্পানির যে লভ্যাংশ, আয়কর সঞ্চিতি বিভিন্ন থাকে, এটা আমি সংরক্ষিত আয় বিবরণী বা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী যখন যৌথ মূলধনী কোম্পানির দেখাবো তখন ওই জাবেদাগুলো আমি নিয়ে আসার চেষ্টা করব। তো এগুলোই হচ্ছে মূলত ইম্পর্টেন্ট। এর বাইরেও কিছু থাকতে পারে, যদি সমস্যা থাকে অবশ্যই আপনারা জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।